হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ওয়াইস এডুকেশন। আজকে আমরা জিকে পার্ট 6 নিয়ে আলোচনা করব। জিকে পার্ট 6 নিয়ে আলোচনা করব। দেখে নাও জিকে পার্ট 6 এর প্রথম জিকেটা, কোন ভাইসরয়ের আমলে ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয়? প্রথম অপশন বলছে লর্ড নর্থব্রুক, দ্বিতীয় হচ্ছে লর্ড রিপন, তৃতীয় হচ্ছে লর্ড লিটন, 4 নম্বর হচ্ছে লর্ড ডাফে। তাহলে অ্যান্সার কি হবে? লর্ড লিটন। তাহলে অ্যান্সার লর্ড লিটন। তাহলে আর কিছুটা এখান থেকে দেখে নিই লর্ড লিটন সম্বন্ধে। লর্ড লিটন কি চালু করেছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। বুঝতে পেরেছ? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে? 1878 সালে। কত সালে? 1878 সালে। একে আরেকটা কি বলা হয়? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন। ইনি আর কি করেছিল? ইনি করেছিলেন পৃথক সিভিল সার্ভিস পরীক্ষা। পৃথক সিভিল সার্ভিস পরীক্ষাটা করেছিল। বুঝতে পেরেছ? এই জন্য একে কি বলা হয়? যে বিপরীত চরিত্রের ভাইসরয়। বিপরীত চরিত্রের ভাইসরয়। বুঝতে পেরেছ? এবার লর্ড রিপন সম্বন্ধে দেখিনি। লর্ড রিপন কি হচ্ছে? লর্ড রিপন যে ভার্নাকুলার অ্যাক্ট চালু করেছিল, এ বাতিল করেছিল। কত সালে? 1881 সালে বাতিল করেছিল। আর লর্ড লিপন আর কি করেছিল? যে ভারতের স্থানীয় সাহিত্য শাসন সাহিত্য শাসনের ভারতের সাহিত্য শাসনের জনক বলা হয় লর্ড রিপনকে। বুঝা গেল? এই লর্ড রিপনের আমলে ইলবার্ট বিল চালু হয়। কি চালু হয়? ইলবার্ট বিল চালু হয়। বুঝতে পেরেছ? লর্ড রিপনের আমলে। এই লর্ড রিপন ভারতের কি ছিল? জনপ্রিয় ভাইসরয়। ভারতের জনপ্রিয় ভাইসরয় ছিলেন। বুঝতে পেরেছ? এখানে লর্ড ডাফরিন সম্বন্ধে একটু দেখে নিই। লর্ড ডাফরিনের আমলে আইএনসি তৈরি হয়েছিল। কি তৈরি হয়েছিল? আইএনসি তৈরি হয়েছিল। আইএনসি কত সালে তৈরি হয়েছিল? 1885 সালে তৈরি হয়েছিল। কে তৈরি করেছিল? অক্টোবন হিউম। অ্যালান অক্টোবন হিউম। বুঝতে পেরেছ? হিউম। তারপরে এই যে আইএনসির প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বাইয়ে। কোথায় হয়েছিল? বোম্বাইয়ে। কোথায়? বোম্বাইটা কোথায় হয়েছিল বলতো? আমাকে জানাও, এটা কোথায় হয়েছিল? কোন কলেজে? একটা কলেজের নাম আছে, সেই কলেজটার নাম হচ্ছে গোকুল দাস। আমি লিখিয়ে দিচ্ছি, গোকুল দাস তেজপাল কলেজ। তেজপাল সংস্কৃত কলেজ। সংস্কৃত কলেজ। বুঝতে পেরেছ? সংস্কৃত কলেজ। তাহলে আইএনসির প্রথম সভাপতি কে ছিল? ডব্লিউ.সি. ব্যানার্জি। প্রথম। এবার বলো যে আইএনসির প্রথম মহিলা সভাপতি কে ছিল? অ্যানি বেসান্ত। কে ছিল? অ্যানি বেসান্ত। বুঝতে পেরেছ? মহিলা। কিন্তু ভারতীয় মহিলা কে ছিল? সরোজিনী নাইডু। বুঝতে পেরেছ? আর কিছু বলো যে আইএনসির প্রথম মুসলিম সভাপতি কে ছিল? বদরুদ্দিন তাইয়াবজি। বুঝতে পেরেছ? আর সবচেয়ে বেশি দিনের বেশি সময়ের মতো, যে স্বাধীনতার আগে সময়ের মতো সভাপতি কে ছিলেন? আবুল কালাম আজাদ। বেশি টাইম ধরেছিল আবুল কালাম আজাদ। বুঝতে পেরেছ না পাজরানি? বুঝতে পেরেছ? তারপরে দেখিনি। চলো নেক্সট দেখো, নেক্সট কি বলেছে? বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন?
দ্বিতীয় নরসিংহ বর্মন, প্রথম রাজরাজ, নিজাম শাহ, আমির আলী বারিদ। তাহলে অ্যান্সার কি হবে? প্রথম রাজরাজ। বুঝতে পেরেছো? এবার বলো এই বৃহদেশ্বর মন্দির কোথায় অবস্থিত? তামিলনাড়ু। কোথায় অবস্থিত? তামিলনাড়ু। তামিলনাড়ু। বুঝতে পেরেছো? তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ু কোথায়? থাঞ্জাভুর। থাঞ্জাভুর। এই বৃহদেশ্বর মন্দির কোন রাজারা করেছিল? চোল। কোন রাজবংশ? চোল রাজবংশ করেছিল। এই বৃহদেশ্বর মন্দিরে কি কোন গডের উপাসনা করা হয়? শিব। শিব ভগবানের উপাসনা করা হয়। কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে অবস্থিত। কাবেরী নদীর তীরে অবস্থিত বৃহদেশ্বর মন্দির। বুঝতে পেরেছো? আমি এখান থেকে কয়েকটা মন্দিরের নাম বলছি, তোমরা শুধু সেই কোন রাজ্যে অবস্থিত আমাকে বলবে। সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোণার্ক। কোণার্ক। বুঝতে পেরেছো? কোণার্ক সূর্য মন্দির, সরি কোণার্ক সূর্য মন্দির, যাকে বলা হয় ব্ল্যাক পোগাডা। বুঝতে পেরেছো? এটা কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে অবস্থিত। বুঝতে পেরেছো? আর কয়েকটা মন্দিরের নাম বলছি, আমি নাম লিখছি, তোমরা খালি কমেন্ট আমাকে এইগুলো রাজ্যের গুলোর নাম বলো। হ্যাঁ, বলছি দেখো, খাজুরাহো টেম্পল, খাজুরাহো। খাজুরাহো আছে। অমরনাথ, অমরনাথ। বুঝতে পেরেছো? তারপর বলো কামাখ্যা মন্দির, কামাখ্যা। স্বর্ণ মন্দির, এটা তো বেশিরভাগই পারবে। স্বর্ণ মন্দির। বলো দেলওয়ারা মন্দির, দেলওয়ারা। তারপর বলো সাঁচি স্তূপ, সাঁচি স্তূপ। বুঝতে পেরেছো? এটা অশোক তৈরি করেছিল কোন রাজ্যে সেটা বলো আমাকে। হ্যাঁ, কেদারনাথ, কেদারনাথ, কেদারনাথ হলো। তারপর সোমনাথ, সোমনাথ। তারপর শবরীমালা, এটা আমাদের নিউজে ছিল কিছুদিন আগে, শবরীমালা। বুঝতে পেরেছো? তাহলে শবরীমালা কি? কেরালা। সোমনাথ কি? গুজরাট। কেদারনাথ কি আছে? কেদারনাথ উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড। বুঝতে পেরেছো? সাঁচি স্তূপ কে তৈরি করেছে? অশোক। কত কোথায় আছে? মধ্যপ্রদেশে। কোথায় আছে? মধ্যপ্রদেশে। দিলওয়ারা টেম্পল কোথায় আছে? রাজস্থান। এই টেম্পলগুলো পরে কোন রাজ্যে অবস্থিত? স্বর্ণ মন্দির সবাই জানে, পাঞ্জাব। পাঞ্জাব কোথায়? পাঞ্জাব। কামাখ্যা আসাম। বুঝতে পেরেছো? অমরনাথ কোথায় আছে? অমরনাথ জম্মু অ্যান্ড কাশ্মীরে। খাজুরাহো টেম্পল কোথায় আছে? মধ্যপ্রদেশ। বুঝতে পেরেছো? তাহলে এই কটা টেম্পল তোমরা স্ক্রিনশট করে নাও, তাহলে তোমাদের এখান থেকেই অনেক মন্দিরের নাম চলে আসবে। চলো তো নেক্সট দেখি। দেখো এবার দেখি আমরা যে কোন রাজধানী শহরটি কর্কটক্রান্তি রেখার সবচেয়ে কাছে অবস্থিত? ভোপাল, রাঁচি, আগরতলা, গান্ধীনগর। বুঝতে পেরেছো? তোমরা অবশ্যই এই চ্যানেলটা লাইক ও শেয়ার করতে ভুলবে না, এবং বন্ধু বান্ধব ছড়িয়ে দেবে, এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কোনো কিছু যদি প্রবলেম হয়। চলো তাহলে অ্যান্সার কি হবে বলো তো? তাহলে অ্যান্সার হবে রাঁচি। কোন শহরটা? রাঁচি। এই রাঁচি কোন রাজ্যের রাজধানী? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী। বুঝতে পেরেছো? তারপর চলো ভূপাল। এই ভূপাল সম্বন্ধে অনেক গল্প আছে। ভূপালে কি আছে? ভূপালে কি হয়েছিল? একটা মারাত্মক ঘটনা হয়েছিল।
ভোপাল গ্যাস দুর্ঘটনা সবাই শুনেছো, কত সালে হয়েছিল? 1984 সালে হয়েছিল, বুঝতে পেরেছো? সেখানে একটা গ্যাস, যে গ্যাস দুর্ঘটনা, সেই গ্যাসটার নাম কি? মিক, MIC। কিন্তু MIC বললে তো হবে না, MIC ফুল ফর্ম বলো। মিথাইল আইসোসায়ানাইড, আইসোসায়ানাইড, বুঝতে পেরেছো? আগরতলা, আগরতলা কোন রাজ্যের রাজধানী? ত্রিপুরা, ত্রিপুরা, ত্রিপুরার রাজধানী, বুঝতে পেরেছো? গান্ধীনগর কোন রাজ্যের রাজধানী? গুজরাটের, গুজরাটের রাজধানী, বুঝতে পেরেছো? এবার চলে যায় নেক্সট। লালা রস নিম্নলিখিত কোনটি পাচনে সহায়তা করেন? স্টার্চ, প্রোটিন, ফাইবার, স্নেহ পদার্থ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সারটা কি হবে? স্টার্চ, বুঝতে পেরেছো? নেক্সট চলে যাই। ভারতীয় সংবিধান প্রথম সংশোধন করা হয়েছিল কত সালে? 1953 সালে, 1955 সালে, 1951 সালে, 1954 সালে। তাহলে অ্যান্সারটা কি হবে? 1951 সালে, বুঝতে পেরেছো? এই সংবিধানই সংশোধন, ভারতের সংবিধান সংশোধনে যে কথাটা কত নম্বর পার্টে আছে? পার্ট নাম্বার 10। আর্টিকেল কত আছে? 368 নম্বর আর্টিকেল আছে, অর্থাৎ অনুচ্ছেদ 368 নম্বর, বুঝতে পেরেছো? এই ভারতীয় এই সংবিধান, এই সংশোধন, সংশোধনটা, যে নিয়মটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা। কোন দেশ থেকে? দক্ষিণ আফ্রিকা, বুঝতে পেরেছো না পারোনি? দক্ষিণ আফ্রিকা। সংশোধন পদ্ধতি কয়টা আছে? 3টি আছে। কয়টি আছে? 3টি আছে। যে এই সংশোধনী বিলটা আমি কোথায় স্থাপন করতে পারি? লোকসভায় না রাজ্যসভায় না উভয় কক্ষে? যে কোনো কক্ষে, মানে যে কোনো কক্ষে আমি উপস্থাপন করতে পারি, যে কোনো কক্ষে, বুঝতে পেরেছ? যে কোনো কক্ষে উপস্থাপন। কিন্তু মানি বিল, মানি বিল, মানি বিল ওনলি লোকসভা, একমাত্র লোকসভাতে করতে পারি, বুঝতে পেরেছ? এবার আমি বলি যে যে কোন কোন অ্যামেন্ডমেন্টকে মিনি কনস্টিটিউশন অফ মিনি কনস্টিটিউশন বলা হয়? তাহলে কোন অ্যামেন্ডকে? 42তম অ্যামেন্ডমেন্টকে, 42তম অ্যামেন্ডমেন্টকে আমরা মিনি কনস্টিটিউশন বলতে পারি। কত সালে হয়েছিল এটা? 1976 সালে। প্রধানমন্ত্রী তখন কে ছিল? ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী ছিল, ইন্দিরা গান্ধী, বুঝতে পেরেছ না পারোনি? এই 42তমতে কি মানে দুটো ওয়ার্ড ঢুকানো হয়েছিল, কি হয়েছিল? সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক আর ধর্মনিরপেক্ষ। বুঝতে পেরেছ? বলো। আরেকটা প্রশ্ন করি, যে সম্পত্তির অধিকার, যে সম্পত্তির অধিকার, এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টে চেঞ্জ করা হয়েছে? আমাদের মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে 44তম অ্যামেন্ডমেন্টে। কততম? 44তম অ্যামেন্ডমেন্টে। কত সালে হয়েছিল 44তম অ্যামেন্ডমেন্ট? 1978 সালে হয়েছিল 44তম অ্যামেন্ডমেন্ট। আমাকে বলো তো এখন পর্যন্ত 2022 পর্যন্ত, 2022 পর্যন্ত যখন আমি ভিডিও বানিয়েছি তার আগে সেই টাইম পর্যন্ত কতটাই হয়েছে, মানে বলি আমি যে সংশোধন কতটি হয়েছে, অ্যামেন্ডমেন্ট কতটা হয়েছে? টোটাল ভারতবর্ষে কতটা অ্যামেন্ডমেন্ট হয়েছে? 105টা, 105টা পর্যন্ত অ্যামেন্ডমেন্ট হয়েছে। এই 105টা অ্যামেন্ডমেন্ট হয়েছে কত সালে হয়েছে? অক্টোবর 2021, বুঝতে পেরেছ? 2021। তাহলে এই অ্যামেন্ডমেন্টটা, এটা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ে যাচ্ছে। এই অ্যামেন্ডমেন্টে কি বলা হয়েছিল? যে প্রত্যেক স্টেটকে নিজস্বভাবে ওবিসি লিস্ট তৈরি করার ক্ষমতা দেওয়া হয়েছে। কার অনুযায়ী করা হয়েছে? সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছিল, জাজমেন্ট দিয়েছিল কত সালে, কত তারিখে? কত তারিখে? 11ই মে, 11ই মে, কত? 11ই মে 2021
সালে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাহলে এই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তাহলে বলো এই সুপ্রিম কোর্ট কত নম্বর আর্টিকেলে লেখা আছে যে কত নম্বর আর্টিকেল অনুযায়ী এটা সুপ্রিম কোর্ট তৈরি হয়েছে বলো তো? 124 নম্বর আর্টিকেল অনুযায়ী সুপ্রিম কোর্টে কতটা জাজ আছে কতটা জাজ আছে জাজ কতটা 33 প্লাস 1 মানে 34টি বুঝা গেল। এখন বর্তমানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নাম কি কি নাম বলো তো? এন.ভি. রামানা। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে এই যে চিফ জাস্টিস এই যে সুপ্রিম কোর্টের যে জাজদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জাজ প্রধান বিচারপতির বয়স সীমা কত? অবসর নেওয়ার বয়স সীমা কত? 65 বছর। কত বছর? 65 বছর। তাহলে হাইকোর্টের কত? হাইকোর্টের হচ্ছে 62 বছর। তা হাইকোর্ট কত নম্বর আর্টিকেলে স্থাপিত হয়? কত নম্বর? 214 নম্বর আর্টিকেলে। বুঝতে পেরেছো না পারোনি? ওকে বলো। বুঝতে পেরেছো? তবে চলে যাই নেক্সট। দেখো 1955 সালের অস্পৃশ্যতা বিরোধী আইন পাশ হয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে? অনুচ্ছেদ 17, অনুচ্ছেদ 16, অনুচ্ছেদ 32, অনুচ্ছেদ 18। তাহলে কি হবে? অনুচ্ছেদ 17। অনুচ্ছেদ 17 নম্বর আর্টিকেল অর্থাৎ অনুচ্ছেদ 17 নম্বর অনুযায়ী এটা অস্পৃশ্যতা বিরোধী আইন পাস হয়। তাহলে 16 নম্বরে কি হয়? 16 নম্বরে যে সবার জন্য সমান সুযোগ সুবিধা কিসে থাকবে? চাকরিতে সমান সুযোগ সুবিধা চাকরিতে সমান সমান সুযোগ সুবিধা থাকবে। বুঝতে পেরেছ? 32 নম্বর আর্টিকেলকে কি বলা হয়? সল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বুঝতে পেরেছ? কে বলেছিল? বি আর আম্বেদকর। আম্বেদকর বলেছিল। বুঝতে পেরেছ? এই 32 নম্বর আর্টিকেলে 5টা রিটের কথা বলা আছে। কয়টা রিট? 5টা রিটের কথা বলা আছে, যে রিট অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বিচার নিতে পারি। সেই 5টা রিট কি কি আছে? 1 নম্বর কি? 5টা রিটের কথা বলে দিচ্ছি। 1 নম্বর কি? হেভিয়াস কর্পাস। 2 নম্বর কি আছে? ম্যান্ডামাস। 3 নম্বর কি আছে? 3 নম্বর হচ্ছে প্রোহিবিশন। 4 নম্বর কি আছে? 4 নম্বর আছে শার্ট ইস্যু। 5 নম্বর কি আছে? কোয়াক ওয়ারেন্টো। বুঝতে পেরেছো পারোনি? 18 নম্বর আর্টিকেলে কি বলা আছে? সামরিক বা শিক্ষা বিষয়ক নয় এরূপ সরকারি খেতাব প্রদান নিষিদ্ধ। সরকারি খেতাব নিষিদ্ধ কিসের ক্ষেত্রে? সামরিক বা শিক্ষা বিষয়ক নয় এসবের ক্ষেত্রে। বুঝতে পেরেছে? তাহলে নেক্সট আমরা চলে যাই। স্বরাজ দলের সম্পাদক কে ছিলেন? চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, কে এম পানিকর। তাহলে অ্যান্সার কি হবে? মতিলাল নেহেরু সম্পাদক ছিলেন। কিন্তু এই স্বরাজ দল কত সালে তৈরি হয়েছে? 1923 সালে। কে কে তৈরি করেছিল? এরা দুজন মিলে তৈরি করেছিল, চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরু মিলে তৈরি করেছিল। বুঝতে পেরেছো? কিন্তু এর সম্পাদক ছিল মতিলাল নেহেরু, কিন্তু সভাপতি কে ছিল? সভাপতি চিত্তরঞ্জন দাস ছিল। চিত্তরঞ্জন দাস কি বলতো? চিত্তরঞ্জন দাস উকিল ছিল। কার উকিল ছিল? অরবিন্দ ঘোষের উকিল ছিলেন। বুঝতে পেরেছ? এই
সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হয়? লৌহ মানব। চলে যাই, লৌহ মানব। সর্দার বল্লভভাই প্যাটেলকে কি বলা হয়? লৌহ মানব। এই সর্দার বল্লভভাই প্যাটেল একটি বিদ্রোহ করেছিল যাকে বলা হয় বারদৌলি সত্যাগ্রহ। কি বলা হয়? বারদৌলি সত্যাগ্রহ। তো কত সালে করেছিল? 1928 সালে। এই বারদৌলি সত্যাগ্রহ করার সময়ই ওনাকে সর্দার টাইটেলটা দিয়েছিল, গ্রামের লোকেরা সর্দার টাইটেলটা দিয়েছিল। বুঝতে পেরেছো? সর্দার টাইটেল। এই সর্দার বল্লভভাই প্যাটেলই ছিল একমাত্র উপপ্রধান। কি ছিল? উপপ্রধানমন্ত্রী। এরপর আর কোনো উপপ্রধানমন্ত্রী হয়নি, একমাত্র সর্দার বল্লভভাই প্যাটেলই এই উপপ্রধানমন্ত্রী হয়েছিলেন। এবার আমরা নেক্সট একটু দেখে নিই যে বর্তমানে আরো স্ট্যাচু অফ ইউনিটি তৈরি করা হয়েছে। এই স্ট্যাচু অফ ইউনিটি কত লম্বা? 182 মিটার। কত? 182 মিটার। কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। বুঝতে পারা গেছে? তারপর চলে যায় নেক্সট। কৈবর্ত বিদ্রোহ কার আমলে হয়? প্রথম মহিপাল, দ্বিতীয় মহিপাল, ধরমপাল, দেবপাল। তাহলে কি আনসার কি হবে? দ্বিতীয় মহিপাল। বুঝতে পেরেছো? এই যে কৈবর্ত বিদ্রোহটা কত সালে হয়েছিল? 1070 থেকে 1075 সালের মধ্যে হয়েছিল। কি কারণে এই কৈবর্ত বিদ্রোহটা হয়েছিল? কৃষক, এটা অরিজিনালি কৃষক বিদ্রোহ। অরিজিনালি কি বিদ্রোহ এটা? কৃষক বিদ্রোহ। কোন বংশে সময় হয়েছিল? পাল বংশে। অবশ্যই সবই এখানে দেখতে পাচ্ছ পাল পাল লেখা আছে, তাহলে পাল বংশ আমলে এই বিদ্রোহটা হয়েছিল। দেখো আমরা দেখিনি যে ধর্মপাল সম্বন্ধে একটু দেখিনি। এই ধর্মপাল কোন বংশ? তাহলে পাল বংশেরই রাজা ছিল। কোন বংশ? পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন। এ একটি বিদ্যালয় তৈরি, বিশ্ববিদ্যালয় তৈরি। সেই বিশ্ববিদ্যালয়টার নাম কি? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। এই ধর্মপালের রাজধানীর নাম কি বলতে পারো? পাটলিপুত্র। বুঝতে পেরেছো? তো শ্রেষ্ঠ রাজা ছিল পাল বংশের। তো পাল বংশের প্রথম রাজা বা প্রথম কে ছিল প্রতিষ্ঠাতা? পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল। এই গোপালই ছিল নির্বাচিত প্রথম রাজা। কি নির্বাচিত? তার আগে কি ছিল? নির্বাচিত রাজা। পাল বংশের শেষ রাজা কে ছিলেন? এটা প্রথম রাজা বা প্রতিষ্ঠাতা ছিলেন। শেষ রাজা ছিলেন রামপাল। বুঝতে পেরেছো? এই পাল বংশের সময় একটা কবি ছিল, সেই কবির নাম কি? সন্ধ্যাকর নন্দী। পাল বংশে ছিল না, কবি ছিলেন। বুঝতে পারা গেছে? নেক্সট চলে যায়। দেখো নিচের কোন খনিজ জুটিকে যমজ খনিজ বলা হয়? বুঝতে পেরেছো না পারোনি? তামা, টিন, লোহা, কয়লা, সীসা, দস্তা, সোনা, রূপা। তাহলে আনসার কি হবে? সীসা দস্তাকে যমজ খনিজ বলা হয়। এই যমজ ওয়ার্ড থেকে আমার একটা প্রশ্ন মনে পড়লো, তাহলে যমজ সিটি বা শহর, যমজ শহর নাম বলো তো। একটা যমজ শহরের নাম, একটা কি আছে? হায়দ্রাবাদ অ্যান্ড সেকেন্দ্রাবাদ। একটা হলো, আর একটা বলো তো। হাওড়া অ্যান্ড কলকাতা। বুঝতে পেরেছেন? বাস শিয়ালদা বলতে পারো, হাওড়া এবং কলকাতা। বুঝতে পেরেছো? নেক্সট চলে যায়। প্রযুক্তিগতভাবে ছদ্ম বেকারত্ব দেখা যায় যেরকম অবস্থা, যখন পুঁজির থেকে শ্রমিক গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, শ্রমের উপযোগিতা থেকে কম ব্যয়ে এর থেকে কম। 4 নম্বর কি? শ্রমের মার্জিনাল প্রোডাক্টিভিটি হলো 0। 3 নম্বর এটা। 4 নম্বর কি? পুঁজির মার্জিনাল প্রোডাক্টিভিটি হলো 0। তাহলে অ্যান্সার কি হবে? সি, শ্রমের মার্জিনাল প্রোডাক্টিভিটি হলো
শূন্য। বুঝতে পেরেছো? আজকে এখান পর্যন্তই আমরা শেষ করলাম। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিবে এবং সাবস্ক্রাইব অবশ্যই তো করবে। বুঝতে পেরেছো? তো থ্যাংক ইউ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদের।